নমস্কার, নিউজ আরসিবিএস এ আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুলগ্না। বিস্তারিত খবরে আসবো, তার আগে চোখ রাখবো আজকের শিরোনামে। হঠাৎ অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা ঠেলায় অসুস্থ প্রৌঢ়। তমলুকে ট্রেনের ধাক্কায় মৃত্যু, রেল লাইন পারাপারের সময় দুর্ঘটনা। ছাদের রেলিং ভেঙে নিচে পড়ে আহত 4 ছাত্রী, প্রাইভেট টিউশন পড়তে গিয়ে এই বিপত্তি। উদযাপিত হলো বিশ্ব এইডস দিবস, একাধিক সচেতনতামূলক কর্মসূচি পালন। নোট বদল নিয়ে সমস্যায় কৃষকেরা, সমস্যা খতিয়ে দেখতে মাঠে নামলো কৃষি দপ্তর। একাধিক দাবি নিয়ে সরব প্রতিবন্ধীরা, প্রধানমন্ত্রীর কাছে দরবার করতে রওনা দিল্লির উদ্দেশ্যে। সৌন্দর্যায়নের উদ্দেশ্যে উচ্ছেদ অভিযান, বাধা দিতে গিয়ে আটক বিজেপি নেতা। লঙ্কা চাষে সাফল্য, সুসংহত চাষ পদ্ধতি সম্পর্কে নানা তথ্য দিলেন কৃষি আধিকারিক। এলাম বিস্তারিত খবরে। হঠাৎ ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ৪৯ লাখ, সেন্ডারের খোঁজ নেই। অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখেই অসুস্থ অ্যাকাউন্ট হোল্ডার। কার টাকা কিভাবে এলো ওই অ্যাকাউন্টে, কেনই বা এলো, সমস্ত প্রশ্ন এখন যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই নোট বদলের মরশুমে টাকার থেলায় আতঙ্কিত মধ্যবিত্ত ছাপোষা অ্যাকাউন্ট হোল্ডার। হঠাৎ ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ৫০ লক্ষ টাকা। এটিএম এ টাকা তুলতে গিয়েই অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখে চক্ষু চড়ক কাজ। ভয়ে আতঙ্কে সাধারণ একজন সরকারি কর্মচারীর ঘুম ছুটে যায়। তিনি ছুটে যান ব্যাংকে। ব্যাংক ম্যানেজারের সন্তোষজনক সহযোগিতা না পেয়ে থানার দ্বারস্থ হন। টাকার ধাক্কায় সাময়িকভাবে অসুস্থ হয়ে পড়েন পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানা এলাকার বারশান্তিপুরের বাসিন্দা রণজিৎ দাস। তিনি কর্মসূত্রে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মী। বুধবার অফিস থেকে বেরিয়ে এটিএম এ টাকা তুলতে গিয়ে জানতে পারেন তার অ্যাকাউন্টে রয়েছে ৪৯ লক্ষ টাকা। কে বা কারা এই টাকা ফেলেছে তার কোনো হদিশ নেই। যদিও ঘটনা নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ, তবে কোনো সুরাহা না হওয়া পর্যন্ত আতঙ্কে রয়েছেন রণজিৎ বাবু এবং তার পরিবার। আমি আমার ব্যাংক অ্যাকাউন্টে, স্যালারি অ্যাকাউন্টে টাকা তুলতে গিয়ে দেখি যে আমার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম 10 লাখ টাকা ব্যালেন্স ঢুকেছে। সেটা কতদিন আগে হয়েছিল? 2/11/2016 তারিখে। হ্যাঁ, তারপর নেক্সট 24/11/2016 তারিখে আমার অ্যাকাউন্টে 49 লাখ 9,919 টাকা সামথিং, 50 লাখ টাকা। কোথা থেকে এলো এই টাকা, কিছু বুঝতে পেরেছেন? না, আমি বুঝতে পারি না। আমি সব ব্যাংকে ট্রাই করি যে একই পরিমাণ টাকা আমার ব্যাংকে ঢুকেছে। একের পর এক ব্যাংক গিয়েছেন? সব ব্যাংকে, এটিএম গুলোতে গিয়েছিলেন? এটিএম গেছি। আচ্ছা। যেহেতু আমার ইউনিট ব্যাংকের আমার এটিএম লক অ্যাপলোড হয় না। আচ্ছা। আমি ম্যানেজার সাহেবকে বলেছিলাম হ্যাঁ যে আমার অ্যাকাউন্টে পর এত টাকা কোত্থেকে এলো। আচ্ছা। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ আরসিবিএস। ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক মহিলার। তমলুকের ধারিন্দা গেটের কাছে বিকেল 4টে নাগাদ ঘটনাটি ঘটে। রেল লাইন পারাপারের সময় মালগাড়ির ধাক্কায় মৃত্যু হয় মহিলার। ট্রেন লাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু মহিলার। তমলুক স্টেশন সংলগ্ন ধারিন্দা গেটের কাছে এই ঘটনা ঘটে। জানা গেছে মৃতের নাম করুণাবালা মণ্ডল। তিনি ধারিন্দারই বাসিন্দা। এদিন মেয়ের বাড়ি যাচ্ছিলেন তিনি। ধারিন্দা গেটের কাছে ট্রেন লাইন পার হওয়ার সময় একটি মালগাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়। ঘটনাটা আমি বাড়ির দিকে আসতেছি, ট্রেন লাইনের ওই দিকটাতে আমি দাঁড়িয়েছি, একটা ট্রেন আসতেছে। আর এদিক দিয়ে মাসিমা, মানে কোন দিক থেকে? ওদিক থেকে ট্রেনটা আসতেছে, মানে মানিকতলা, না মানিকতলা দিক দিয়ে আসতেছে। আর আমি ও পাশটা দাঁড়িয়ে আছি, এই পাশটা হচ্ছে যে মাসিমা ট্রেন লাইনের এদিকটা দাঁড়িয়েছে, মানে ওই ট্রেনটা ক্রস করলে মাসিমা উঠবে।
যখনই হচ্ছে যে ট্রেনটা ক্রস করে গেছে সঙ্গে সঙ্গে আমিও ওই ফুট থেকে একটা পা পেরোইছি, আর সঙ্গে সঙ্গে এই পাশে যে একটা মালবোয়া গাড়ি ছিল সঙ্গে সঙ্গে ধাক্কা মেরে ফেলে দিয়েছি। এবার চোখের সামনে দেখলাম। কটা নাগাদ? তখন 3টা 15-20 হবে। মালগাড়ি মালগাড়ি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল মালগাড়িটা? মালগাড়িটা ওই তমলুক থেকে মানিকতলা দিকে যাচ্ছিল। পুলক বেরার রিপোর্ট, নিউজ RCBS। রেলিং ভেঙে ছাদ থেকে নিচে পড়ে গিয়ে জখম 4 ছাত্রী। টিউশন পড়তে গিয়ে গৃহশিক্ষকের বাড়ির ছাদ থেকে নিচে পড়ে যায় তারা। পুরনো বাড়ির ছাদে জরাজীর্ণ রেলিং ভেঙেই এই বিপত্তি। আহত পড়ুয়ারা তমলুক সদর হাসপাতালে চিকিৎসাধীন। ছাদের রেলিং ভেঙে গুরুতর আহত 4 ছাত্রী। জানা গিয়েছে নন্দকুমার থানার দক্ষিণ শ্রীরামপুর গ্রামের ঘটনা। এই গ্রামেরই বাসিন্দা গৌরীশঙ্কর মাইতি প্রাইভেট টিউশন পড়ান। বৃহস্পতিবার সকালে ওই গ্রামের 7ম এবং 8ম শ্রেণীর 4 ছাত্রী পড়তে গিয়ে গৌরীশঙ্কর বাবুর বাড়ির ছাদে ওঠে। হঠাৎই তারা ছাদের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। কিন্তু আমি আবার কাজ করতেছি, এসে দেখি ওরা পড়ে গেছে উপর থেকে। স্যার পড়ান, স্যার একজন। হ্যাঁ, তারপরে আমি আর বেরিয়ে এসে আবার ওই তুলে নিয়ে গেলাম হসপিটালে। 4জনই পড়ে গেছে। ওরা কোন ক্লাসে? ওটা তো 8, 7, 8 ওরা কি প্রায় এসে দুষ্টামি করে। আমরা বারবার না বলি যে ওরকম করিস না, পড়ে যাবি ওখান থেকে, শুনিনি তো আমাদের কথা। গুরুতর আহত অবস্থায় তাদের তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। শ্রীকৃষ্ণপুর স্কুলে সেইখানে পড়তে গিয়ে সাইড ভেঙে পড়ে গেছে তাদের গায়ের উপর। দেওয়াল। এরা কি 4জনই ছিল? না, আরো ছাত্র ছিল, তাদের কিছু হয়নি। এদের 4জনেরই আঘাত লাগছে। স্থানীয় সূত্রে জানা গেছে বাড়িটি অনেক দিনের পুরনো। ছাত্রীরা ওপরে দৌড়াদৌড়ি করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে। আহত 4 ছাত্রী হলো স্বপ্না ভৌমিক, প্রীতিলতা প্রধান, বর্ষা বক্সি এবং শ্বেতা ভৌমিক। টিউশনে পড়তে গেছিল, ছাদ থেকে পড়ে গেছে। ছাদ থেকে পড়ে গেছে? হ্যাঁ। কি করে পড়ে গেল তা জানি না, বলছে যে ছাদ ভেঙে পড়ে গেছে। ছাদ ভেঙে গায়ে পড়ে গেছে? না, গায়ে নয়, ওরা উপরে ছিল, মানে ছাদটা পড়ে গেছে, তো সেই গায়ে ওরা পড়ে গেছে। দেওয়াল চাপা পড়েনি? না না। বৃহস্পতিবার সকালে টিউশন পড়তে গিয়েছিল এই 4 জন। পড়তে বসার আগেই ছাদে দৌড়ঝাঁপ করতে থাকে তারা। আচমকাই ছাদের রেলিং ভেঙে 4 জন নিচে পড়ে যায়। আহতরা বর্তমানে তমলুক জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। আমাদের ওখানে পড়তে যাচ্ছিল ওরা, ছাদের যে দেওয়ালটা ভেঙে পড়ে গেছে, ওদেরই গায়ে পড়ে গেছে। হ্যাঁ, ওরা নিচে পড়ে, ওরাও নিচে পড়ে গেছে। দেওয়াল ভেঙে নিয়ে আবার নিচে। দেওয়ালের অবস্থা খুব খারাপ ছিল, পড়ছিল, সারাইনি, কিছু করেনি। বাড়িটা কি বিপজ্জনক বাড়ি ছিল? না না, বিপজ্জনক নয়, ঘর ভালো, মানে দেওয়ালটা রোলিং, তো ছাদে রোলিং ছিল, তো রোলিংটার অবস্থা খারাপ ছিল। এই 4জনই? হ্যাঁ, এই 4 জন। পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে একাধিক জায়গায় নানা কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিন। গড়ময়না প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগেও নানা কর্মসূচি পালিত হয়। পয়লা ডিসেম্বর ছিল বিশ্ব এইডস দিবস। জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় এইডস সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সচেতনতামূলক একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়। আজকে আমাদের জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে বিশ্ব এইডস দিবস আমরা পালন করছি। জেলায় বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে, ব্লকগুলিতেও বিভিন্ন কর্মসূচি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উদ্দেশ্য হচ্ছে যে এইডস সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা। বিশ্ব এইডস দিবস উপলক্ষে গড়ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে একটি সচেতনতা র্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়। সমস্ত ধরনের স্বাস্থ্য কর্মীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এইডস রোগীকে আমরা ঘৃণা করব না, এইডস রোগকে ঘৃণা করব। যে এইডস রোগী হয়েছে তাকে আমরা সম্মান দেব, তাকে আমরা আদর করব, তাকে আমরা দূরে সরিয়ে রাখবো না, কারণ সে তার জন্য দায়ী নয়, তাই সমাজ। তাই জন্য আমরা বলবো সমাজ থেকে আমরা এইডস রোগ দূর করব, এটাই আমাদের। ময়না স্বাস্থ্য কেন্দ্র থেকে বিডিও অফিস পর্যন্ত পদযাত্রা করা হয়। এইডস সম্পর্কিত নানা ধরনের সচেতনতামূলক তথ্য তুলে ধরা হয় সাধারণ মানুষের কাছে। আজকে 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। প্রত্যেক বছরের মতো এবারে একটি থিম হয়েছে, সেটি হলো হ্যান্ডস আপ ফর প্রিভেনশন অফ HIV। কেন না, এটা বলা হচ্ছে যে হাতে হাত মিলিয়ে প্রত্যেকটি মানুষ সচেষ্ট হয়ে হাতে হাত মিলিয়ে যাতে এইডসটাকে প্রতিরোধ করতে পারে। এইডস রোগীর সংখ্যা প্রচুর বেড়ে গেছে, যার ফলে আমাদের লক্ষ্য হলো
2030 সালের মধ্যে আর যেন একটিও রুগী মানে HIV রুগী যেন না তৈরি হয় আমাদের সমাজে, এটাই আমাদের এবছরের থিম। আর 4টি উপায়ে এডস ছড়ায় আমরা প্রত্যেকেই জানি। প্রথম হচ্ছে যৌন সংসর্গ, তারপর হচ্ছে কি অসুরক্ষিত সিরিঞ্জ এবং নিডিল বা ছুরি কাঁচের মাধ্যমে, তারপরে ব্লাড ট্রান্সফিউশন মানে দূষিত ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে, আর চতুর্থ হচ্ছে হলো গর্ভস্থ শিশু মানে মা যদি এইডসে আক্রান্ত থাকে তার বাচ্চাও সেই এইডস নিয়ে জন্মাবে। এই 4টি উপায়ে আমাদের সমাজে এইডস ছড়িয়ে পড়ে। জাহাঙ্গীর বাদশাহ, অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, নিউজ RCBS। নোট বদলের জেরে কতটা সমস্যায় রয়েছেন কৃষকেরা তা খতিয়ে দেখতে উদ্যোগী হলো কৃষি দপ্তর। কৃষকদের কাছে গিয়ে সরাসরি কথা বলে অসুবিধার খোঁজ খবর নিচ্ছেন কৃষি আধিকারিকেরা। নোট বদল নিয়ে কৃষক মহলের সমস্যার গুরুত্ব কতটা তা খতিয়ে দেখছেন তারা। 500,000-এর নোট বদলের জেরে সমস্যায় পড়েছেন কৃষকেরা। সমবায় ব্যাংকগুলিতে পুরনো নোটের লেনদেন বন্ধ হয়ে গিয়েছে আগেই। এখন ধান কাটার মরশুম, ফলে শ্রমিকদের পারিশ্রমিক নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। টাকার সমস্যা তো পড়েছি, ধান কিনতে পারছি না, তোলা ফেলা না হবে, টাকা তো লাইনে দিতে হবে না, ব্যাংকে যেতে পারছি না, লাইন ভিড় প্রচুর। আর টাকাও তো ভাঙানো যাচ্ছে না, ধানও কিনতে পারছি না। যে ধান চাষ করবেন, ধান চাষ যে বড় ধানটা যে চাইছি না যে ধানটা হবে, পয়সা তো পাচ্ছি না ধান কিনতে, কারণ হাতে টাকা নেই। এরপর শুরু হবে নতুন ধান কেনা, তখনও একই সমস্যা থাকবে। তো কি সমস্যা 500,000 নিয়ে হচ্ছে? আমাদের এই চাষের সময়, টাইচুন চাষের সময় এসব ধান কিনতে হবে আর আপনার হাল করাতে হবে, টাকার খুব সমস্যা। ব্যাংকে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছি, টাকা পাচ্ছি না, ব্যর্থ হয়ে ফিরে আসছি। পরের দিন আবার গিয়ে লাইন দিয়ে কিছুটা হয়তো পেলাম। এই টাকার খুবই সমস্যা, জমিনের ক্ষেত্রে তো মোটামুটি খুবই সমস্যা। এই নিয়ে একটি সার্ভে করা হচ্ছে কৃষি দপ্তরের পক্ষ থেকে। জেলা কৃষি দপ্তরের তত্ত্বাবধানে প্রতিটি ব্লক থেকে কৃষি আধিকারিকেরা সরাসরি গিয়ে কৃষকদের সাথে কথা বলা শুরু করেছেন। নোট বদল নিয়ে কতটা সমস্যায় রয়েছে কৃষক মহল, সেটাই খতিয়ে দেখার চেষ্টা চলছে। এখানকার আমার ব্লকের কৃষিজীবী মানুষের যে সমস্যা হচ্ছে, সেই সমস্যার জন্যই আমি বেরিয়েছিলাম। এখানে দেখলাম 500 এবং 1000 টাকা নোট বাতিলের জেরে আমাদের সুতাহাটা ব্লকের কৃষিজীবী মানুষের প্রচণ্ড দুর্ভোগ হয়েছে। প্রথমত এখন আমন ধান কাটার সিজন, মজুরদের মজুরি দেওয়ার জন্য যে নগদ টাকার দরকার সেটা দিতে পারছে না, ফলে এখনো পর্যন্ত মাত্র 15 থেকে 20% হারভেস্টিং করা সম্ভব হয়েছে। এছাড়াও পরবর্তী ক্ষেত্রে যে বোরো ধান লাগাবে, বোরো ধান বীজ তোলা তৈরি করে বসে আছে, কিন্তু বীজ ধান কিনতে পারছেন না, সারের অসুবিধা, এগুলো সব নগদ টাকার অভাবের জন্য এই জিনিসটা হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে আরেকটা আমরা সমস্যায় যেটা পড়ছি, কেসিসি কিষাণ ক্রেডিট কার্ড করার ক্ষেত্রে ব্যাংক এখন কোনো কিষাণ ক্রেডিট কার্ড নিচ্ছেন না, কিষাণ ক্রেডিট কার্ড করছেন না, ইস্যু করছেন না, বা পুরনো যারা আছে তাদেরকে লোন এখন ইস্যু করছে না, ফলে পরবর্তী বোরো ধানের সিজন কিন্তু মার খেতে বসছে। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ RCBS। একাধিক দাবিতে সরব প্রতিবন্ধীরা। নিজেদের দাবিগুলি নিয়ে আলোচনা করতে তারা রওনা হলেন দিল্লিতে। প্রধানমন্ত্রীর সাথে দেখা করেই এই দাবিগুলি জানানো হবে। প্রতিবন্ধীদের একাধিক দাবি পূরণের আবেদন জানাতে প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছেন জেলার 170 জন প্রতিবন্ধী। আগামী 3রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস। সেই প্রতিবন্ধী দিবসের প্রাক্কালে রাজ্যের প্রতিবন্ধীদের একাধিক দাবি দেওয়া নিয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেওয়ার জন্য রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা থেকেও 170 জন প্রতিবন্ধী দিল্লির উদ্দেশ্যে রওনা হন। বৃহস্পতিবার সকালে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবন্ধীরা হলদিয়ায় হাজির হন। সেখান থেকে পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী সম্মেলনের জেলা সম্পাদক পান্নালাল দাসের নেতৃত্বে জেলার 170 জন প্রতিবন্ধী কলকাতার উদ্দেশ্যে রওনা দেন।
রাজ্যের সমস্ত জেলার প্রতিনিধিরা কলকাতায় একসাথে হয়ে তারপর রাতে ট্রেন ধরে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানা গিয়েছে। অভিযোগ, রাজ্য সরকার প্রতিবন্ধীদের কথা চিন্তা ভাবনা করলেও কেন্দ্রীয় সরকার প্রতিবন্ধীদের সুযোগ সুবিধা থেকে নানাভাবে বঞ্চিত করছে। এখন 7টি নিয়ম মেনে প্রতিবন্ধীদের সুযোগ সুবিধার ব্যবস্থা করা হলেও আরো 12টি নিয়ম যাতে চালু করা হয়, তার জন্য প্রতিবন্ধীরা প্রধানমন্ত্রীর কাছে হাজার হাজার প্রতিবন্ধীর গণস্বাক্ষর সম্মিলিত একটি ডেপুটেশন দিতে চলেছেন। আমাদের উদ্দেশ্য প্রতিবন্ধীদের যে আইনটা পাস হওয়ার কথা ছিল গত 15 সালে, সেটা এখনো পাস হয়নি। তার জন্য প্রধানমন্ত্রীর কাছে ডেপুটেশন এবং কয়েক কোটি মানুষের স্বাক্ষর নিয়ে প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া। কবে নাগাদ জমা দেবেন? 3রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস। আজকে কোথা থেকে মানে এই যাত্রা শুরু করবেন? আজকে আমাদের প্রথম যাত্রা শুরু হবে হলদিয়ার ট্রেন, যেটা দিল্লি যাচ্ছে আনন্দবিহার। সেই ট্রেনে আমরা চাপবো। পূর্ব মেদিনীপুর থেকে 170 জন, পুরো রাজ্য থেকে যাবে আমাদের 1500 প্রতিবন্ধী। প্রতিবন্ধীদের বিপিএল তালিকা আনতেই হবে এবং 3% কোটা আছে যেটা 5% করতে হবে এবং যেটা প্রতিবন্ধীদের রেলে কনসেশন ব্যাপারে একটা গন্ডগোল আছে, সে সঠিক নেই, সেটাকে সিদ্ধান্তে আনা। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। সৌন্দর্যায়নের জন্য ঝুপড়ি উচ্ছেদ হলো দীঘা রেল স্টেশনের পার্শ্ববর্তী এলাকায়। আগেই এই নোটিশ দেওয়া হয়েছিল। এই উচ্ছেদ ঘিরে উত্তেজনা ছড়ায় দীঘা এলাকায়। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। বিজেপি নেতা বাধা দিতে এলে তাকে পুলিশ আটক করে বলে অভিযোগ। ঝুপড়ি উচ্ছেদ ঘিরে উত্তেজনা দীঘায়। নোটিশ আগেই দেওয়া হয়েছিল, কিন্তু সেই নোটিশকে অগ্রাহ্য করেই দীঘা রেল স্টেশনের চারদিকে বসেছিল ঝুপড়ি। দীঘা সৌন্দর্যায়নের জন্য রেল স্টেশন সংলগ্ন সেই ঝুপড়িগুলিকে উচ্ছেদ করা হলো প্রশাসনের তরফ থেকে। উচ্ছেদ হচ্ছে, আপনি কেন বাধা হয়েছেন? উন্নয়নের জন্য নাকি উচ্ছেদ হচ্ছে? উচ্ছেদ কোনো বাধা নেই, কিন্তু কোর্টের অর্ডার আছে কি 5 তারিখ অবধি স্টে অর্ডার আছে। কোর্ট বলেছে কি 5 তারিখ অবধি আপনি করবেন না। এরা 30খানা ফ্যামিলি 15 বছর ধরে এখানে বসে আছে এবং ডিএসডি এর পারমিশনে বসে আছে। যথারীতি আপনার পঞ্চায়েত ইনাদের কাছ থেকে ট্যাক্স নিচ্ছেন, ইলেকট্রিক দিয়েছেন 15 বছর, ইনাদের ভোটার আইডি এখানকার, ইনাদের ল্যান্ড লুজার মিনস আপনার যাদের ল্যান্ড নেই, ল্যান্ড লুজার হিসেবে ইনাদের সার্টিফিকেট আছে, পঞ্চায়েত সেই সার্টিফিকেট দিয়েছে। ইনাদের অ্যাপ্লাই আমি করেছিলাম, ইনারা করেছিলেন, গভর্নর পর্যন্ত চিঠি পাঠিয়েছেন, হোম মিনিস্টার পর্যন্ত ইনারা চিঠি পাঠিয়েছেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিএসডিএ, আপনার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সবাইকে ইনারা রিপোর্ট করেছেন। ইভিন লাস্ট কিছুদিন আগে হাইকোর্ট করেছেন। এই হাইকোর্টের আবার 5 তারিখে হিয়ারিং আছে, তা সত্ত্বেও ইনারা জবরদস্তি ভেঙে দিচ্ছেন এবং আমি ইনাদেরকে চিঠি দেখিয়েছি। ডিএসডিএ অফিসার, বিডিও অফিসার ইনাদেরকে চিঠি দেখাচ্ছি, চিঠি দেখানো সত্ত্বেও ইনারা মানছেন না, আমাদের অ্যাডভোকেটের সাথে কথাই বলছেন না। উদ্যোগে ছিল দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। আগে থেকে নোটিশ দেওয়া সত্ত্বেও তারা না ওঠায় প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ চালানোর পদক্ষেপ নেওয়া হয়। এক বিজেপি নেতা উচ্ছেদে বাধা দিতে এলে দীঘা থানার পুলিশ তাকে আটক করে। প্রায় 25টি বাড়ি উচ্ছেদ করেছে পুলিশ। পুলিশ বললো যে আমাকে অ্যারেস্ট করছে। কি কারণে? কারণ তো এই যে ভাঙা হচ্ছে, আমি তো ভাঙার জন্য এনাদের দেখাচ্ছিলাম কি আমাদের স্টে অর্ডার রয়েছে, আমাদের অ্যাডভোকেট অর্ডার রয়েছে, তবু এনারা জবরদস্তি ভাঙছেন, জবরদস্তি অ্যারেস্ট। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। কৃষি সংক্রান্ত নানা তথ্য জানতে চোখ রাখবো কৃষি কথায়। ঘাটাল ব্লকে লঙ্কা চাষ দীর্ঘদিন ধরেই হয়ে আসছে। লঙ্কা চাষ করে লাভবান হন কৃষকেরা। সুসংহত চাষ পদ্ধতি সম্পর্কে নানা তথ্য দিলেন কৃষি আধিকারিক। লঙ্কা চাষে এবার সাফল্য অর্জন। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, দাসপুর 1 ও 2 নম্বর ব্লক লঙ্কা চাষের জন্য চিরকালই প্রসিদ্ধ।
আমন ধান উঠে যাওয়ার পর থেকেই ওই জমিতে লঙ্কা চাষ করেন বহু কৃষক। মূলত ঝাঁটি লঙ্কার চাষ এই এলাকায় বিখ্যাত। আমরা দীর্ঘদিন লঙ্কা চাষ করি। এডিও সাহেব আসছেন, পরামর্শ দিবেন কীভাবে রোগ জ্বালা থেকে মুক্ত হব। এই কুঠা, গাছ লাল হয়ে যাওয়া, গাছ কুকড়ি যাওয়া, ফল বাড়ে না, এডিও সাহেব আসছেন, তিনি পরামর্শ তার কাছে জানবো কি পরামর্শ দেন, সেভাবে চাষ করব। কৃষকেরা বাড়িতেই চারা প্রস্তুত করেন। জৈব পদ্ধতি অবলম্বন করে বিঘের পর বিঘে লঙ্কা চাষ হয় এখানে। আমি লঙ্কা চাষ করছি 1 বিঘা জমি। আচ্ছা, আমার লঙ্কা হচ্ছে তোমার ডিসমেল কাঠায় 500 করে পোকা লাগে। আর এবং আমার হচ্ছে লঙ্কা চাষ আছে 1 বিঘা জমি। আমার যেমন লঙ্কা যেমন আমি তো প্রতি বছর একবার তো তোমার ক্ষতির সম্মুখীন হয়, এতে নাতে আমি ক্ষতির সম্মুখীন হই। আমার এডি সাহেব এসছে, তোমার কী কী লাগে এটা আমাদের বলবেন না, কীভাবে চাষবাস করতে হয় আমরা জানিনি সেরকম, নিজেরা মানে এত করছি। এখন লঙ্কা চারা লাগানোর মরশুম, তবে সব সময় যে লাভ হয় তা কিন্তু নয়। লঙ্কা চাষে বিভিন্ন সময়ে নানা রকম পোকার আক্রমণে চাষের ক্ষতিও হয়। আমি 1 বিঘা লঙ্কা চাষ করি, ধান কেটে লঙ্কা লাগিয়েছি। হ্যাঁ, এবারে কিভাবে কি হবে এটিও সাহেব আসছে, হ্যাঁ, রোগ সংক্রমণ একটু সেও আলোচনা করে আমাদেরকে একটু বলবে, যাতে আমরা একটু অবগত হব আর কি। কৃষি দপ্তরের তরফ থেকে বরাবরই কৃষকদের লঙ্কা চাষের ব্যাপারে উৎসাহ দেওয়া হয়ে থাকে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঘাটাল ব্লকের দেয়ানচৌধুরী গ্রাম পঞ্চায়েতের ঘোলসাই মৌজায়। এখানে দেখতে পাচ্ছেন যে বন্যা, আমাদের ঘাটাল ব্লকের প্রায় 6টা গ্রাম পঞ্চায়েত বন্যার কবলে থাকে। এই রবি সিজনে অর্থাৎ শীতকালীন যে চাষটা হয় আমাদের এখানে, মূলত ধান কেটে নেওয়ার পরে এখানে রবি শস্যের উপরে জোর দেয়। এখানে বিস্তীর্ণ এলাকায় যেমন লঙ্কা চাষ হয়, করলা চাষ হয়, একই সঙ্গে মুসুর হয়, সর্ষে হয়, এগুলো চাষ করেন। এখানে চাষিরা খুব প্রগতিশীল, কারণ এখানে দেখতে পাচ্ছেন নিজের জমিতে চাষ করেছেন ওনারা, যে জমির উর্বরতা শক্তি কমে যাওয়ার জন্য ওনারা কিন্তু ওনাদের বাড়ির যে গরু আছে দেখতে পাচ্ছেন, সেই গরুর যে জৈব সার হয় সেই সারগুলো জমিতে ব্যবহার করেন। একই সঙ্গে কিন্তু যে লঙ্কার যে প্রবলেমগুলো হয় পরবর্তীকালে, সেগুলো আমাদের কেপিএস যিনি আছেন উনি প্রায় ভিজিট করেন এই এলাকাগুলো, আমিও মাঝে মাঝে আসি। এখানে লঙ্কার যে মূলত প্রবলেমগুলো, কুঠে রোগ বা ধরুন পরের দিকে লঙ্কার যে আরও বেশি যে রোগগুলো হয়, আপনার সাদামাছি লেগে যায়, এগুলোর জন্য আমরা কিন্তু ওনাদেরকে বায়োবটনগুলো পেস্টিসাইড ব্যবহার করতে বলি। অনেক ক্ষেত্রে করেন, অনেক ক্ষেত্রে ওনারা করেন, তাতে কিন্তু ওনারা সফলও পান। সুসংগত উপায়ে লঙ্কা চাষের পদ্ধতি বিষয়ে চাষিদের নানান তথ্য জানালেন ঘাটাল ব্লকের সহ কৃষি অধিকর্তা প্রদ্যুৎ গুছাইত। এখানে আমন ধান উঠে যাওয়ার পরে এই লঙ্কা চাষ শুরু হয়েছে, লঙ্কা জমি কোথাও কোথাও তৈরি হচ্ছে, লঙ্কাটা লাগানো চলছে। আমরা চাষিদেরকে পরামর্শ দিচ্ছি, এখানে যেগুলো লাগানো হচ্ছে, যে লঙ্কার চারাগুলো লাগানো হচ্ছে, ওই চারাগুলোকে আমরা বলেছি যে বীজ শোধন করে লাগানোর জন্য। অনেক ক্ষেত্রে ওনারা বীজ শোধন করেছেন বা চারা শোধনের কথা আমরা বলেছি। এক্ষেত্রে আমরা বলেছি চারা শোধন যদি কিছু না আপনার কার্বন ডাইজিম দিয়ে শোধন করতে বলেছি, 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে এখানে চারাটাকে আধ ঘন্টা মতো ডুবিয়ে রেখে, চিরটাকে ডুবিয়ে রেখে সেটা আমরা লাগাতে বলি। একই সঙ্গে দেখা যায় যে এক্ষেত্রে কিছু কিছু জায়গায় দেখা যায় ব্যাকটেরিয়া ঘটিত রোগেরও কিছু প্রভাব থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু প্লান্টোমাইসিন, এই মাইসিন গ্রুপের ওষুধ দিয়েও প্রায় 10 লিটার জলে 2 গ্রাম মতো দিয়ে এইখানে 10 থেকে 15 মিনিট এই চারাটাকে শিকড়টাকে ডুবিয়ে রেখে আমরা চাষের কথা বলি। চাষের যে স্পেসিংয়ের কথা আমরা বলেছি প্রায় 1 ফুট মতো বলি, সবসময় চাষিরা মেনটেন করতে পারেন না, তো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন 8 থেকে 9 ইঞ্চি মতো দিয়েছেন ওনারা, আগামী দিনে আরও এটা আমরা চালিয়ে যাবো যাতে করে স্পেসিংটা মেনটেন করতে পারেন। এই প্রাথমিক পর্যায়ে যে ওনারা জৈব সারটা ওনারা জমি তৈরির সময় দিয়ে ফেলেছিলেন, এখানে এরপরে ওনারা মাটি ধরাবেন, এতে মাটি ধরানোর পর ওনারা সেচ দেবেন, সেচের এখানে ব্যবস্থা আছে। পরবর্তীকালে দেখা যায় যে প্রায় 40 থেকে যখন চারাটা 40 থেকে 45 লাগানোর 40 থেকে 45 দিন পরে যখন পুরোপুরি ফুল ফল চলে আসে, তখন একটা প্রবলেম এখানে দেখা দেয়। সেক্ষেত্রে গোড়াতে দেখবেন, গোড়াতে ওই কাঠটা যেটা আমরা বলি যে গোড়া পচা যেটা বলি, সেই গোড়া পচার হয়ে কিন্তু প্রচুর পরিমাণে এই গাছগুলো লঙ্কা গাছ আক্রান্ত হয়ে যায়। এক্ষেত্রে আমাদের সতর্ক থাকার কারণে আমরা এখানে বলেছি যে জমি যখন তৈরি করা হয় তখন সিউডোমোনাস ফ্লুরোসেন্স এবং টাইকোডার্মা ভিরিডি এই দুটো দিয়ে জমি তৈরির কথা বলেছি, এখানে চাষিরা করেছেন, ফলে ওই রোগটা আগামী দিনে আসবে না বলে আমরা বিশ্বাস করি। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ আরসিবিএস। দেখে নেব আজকের সবজি ও মাছের বাজার দর।
সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আমাদের নতুন অনুষ্ঠান ক্লাসরুম। এই সপ্তাহের বিষয় জীবন বিজ্ঞান মাধ্যমিক। সামনে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে টেনশনে ভুগছো? চিন্তা নেই, তোমাদের পাশে রয়েছে আরসিবিএস ক্লাসরুম। সোম, বুধ, শুক্র রাত 9টায় শুধুমাত্র আরসিবিএস বাংলায়। পুনঃপ্রচার মঙ্গল, বৃহস্পতি, শনি রাত 8টায় আরসিবিএস মুভিজে। নিউজ আরসিবিএস আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।